দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি রাজনীতি বিষয় নিয়ে, রাজনীতির অন্তর্নিহিত বিষয় যে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি, পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমরা জানি যে এই সময়ের অনেক বিষয় আসলে আলোচিত। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো ঘুরে ফিরে আলোচনায় আসছে এবং মানুষের মধ্যেও আসলে কৌতূহল তৈরি হচ্ছে, তর্ক বিতর্ক তৈরি হচ্ছে। কবে নির্বাচন হবে এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আসলে কি হচ্ছে, সামগ্রিক বিষয় নিয়ে আসলে আজকের ইনসাইড পলিটিক্সে কথা বলতে চাই। আমরা জানি যে আজকেও নির্বাচন স্থানীয় সরকার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সরকার কমিশন তারা কিন্তু আজকেও বৈঠক করেছেন। বৈঠকে অনেকগুলো বিষয় পর্যালোচনা প্রস্তাব উঠে এসছে। সামগ্রিকভাবে আসলে আগামী দিনের যে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে যে স্থানীয় সরকার নির্বাচন আসলে করতে যাচ্ছেন সেটি আসলে কেমন হওয়া উচিত, এবং সেখানে আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেমের কথাও ভাবছেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা এমন একজনকে স্টুডিওতে পেয়েছি যিনি আসলে এর সাথেই নিবিড়ভাবে ওতপ্রোতভাবে কাজ করছেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ রয়েছেন। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে, চেয়ারম্যান স্থানীয় সরকার সংস্কার কমিশন এবং একই সঙ্গে সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। স্যার, আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে আসলে জানি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় আসলে শূন্যতা তৈরি হয়েছে। সেটি একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা নতুন বাংলাদেশ। সেখানে আসলে নির্বাচন ব্যবস্থা সামগ্রিকভাবে স্থানীয় সরকার পর্যায়ের কথা যদি বলি, আমরা জানি যে ভোট নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। ইতোপূর্বের যে আমরা ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি, সামগ্রিকভাবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, এই কথাগুলো আপনারা প্রস্তাবগুলো করছেন, এবং সেটি কেমন হওয়া উচিত শুরুতে এটি দিয়ে শুরু করি, এরপর আরও অনেকগুলো প্রশ্ন আসলে রয়েছে। ঠিক আমরা এটা প্রস্তাব করিনি আসলে। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে, জাতীয় নির্বাচন কখন হবে, সেই প্রশ্ন আমরা উঠিনি। ওখানে যারা আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করছি, স্টেকহোল্ডারদের দিক থেকে স্টেক হোল্ডারদের দিক থেকে নানা প্রশ্ন এসছে। অনেকে বলতে চাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলা দরকার, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় তাহলে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা প্রমাণের একটা সুযোগ পাবে, এবং মানুষও ভোটের দীর্ঘদিন ধরে ভোট দিতে পারছে না, এটা ভোট দিয়ে মানুষ একটা আশ্বস্ত হবে। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যদি তারা জায়গা মতো বসে যায়, তখন কিন্তু জাতীয় নির্বাচন করার সময় এটা সহায়ক পরিবেশ সৃষ্টি হবে। এই কথাগুলো কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের দিক থেকে এসছে। আমরা এটা দ্বিমত করিনি। আমরা মনে করি যে সময়টা সরকার নির্ধারণ করবে, কিন্তু কীভাবে হওয়া উচিত, কাঠামোকে কীভাবে হওয়া উচিত, সেটা আমরা আগে চিন্তা করছি। তারপরে সময়কালটা হয়তো এটা সরকার কনভেনিয়েন্টলি চিন্তা করবেন। তবে হ্যাঁ, যদি এরকম হয়, একটা স্ট্রং ওপিনিয়ন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। এটা অনেকে বলছেন, শক্তিশালীভাবে বলছেন। অত্যন্ত সংস্কার কমিশন থেকেও তো এটাই বলা হচ্ছে। না, সংস্কার কমিশন এখন এইসব কোনো ওপিনিয়ন দেননি। আমরা শুনেছি, আমরা সবাই কথাগুলো শুনেছি। আমরা বলছি আমরা কাঠামো নিয়ে চিন্তা করছি, আগে নির্বাচন ব্যবস্থা নিয়ে চিন্তা করছি, কিন্তু সময়টা আমাদের আওতার মধ্যে না, সময়টা আমাদের আওতায় নাই। তো এই কথা থেকেই কথাগুলো এসছে আর কি। অনেক সময় মিডিয়াতে গেলে বিভিন্ন রকম রিপোর্টিং হলে জিনিসগুলো একটু অনেকের কাছে কনফিউজিং হয়ে যায়। তো এখানে স্যার যে জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে টেলিভিশন, আমি বলেছি যে একটা কথা, যে চট করে যে আপনারা মনে করছেন অনেকে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলা যায়। আমি বলতে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনটা অনেক কমপ্লিকেটেড। স্থানীয় সরকার নির্বাচন মানে একটা নির্বাচন না, 5 স্তরের। হ্যাঁ, এটা 5টা নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচন, এটা মোটামুটি জাতীয় নির্বাচনের মতোই হয়, সারা দেশব্যাপী হয়। ঠিক তারপর উপজেলা নির্বাচন, এটাও সারা দেশব্যাপী হয়। তারপর আসছে পৌরসভা নির্বাচন, এটাও সারা দেশব্যাপী হয়। জেলা পরিষদ, তারপর জেলা পরিষদটা হয়তো এটা এখন যে কাঠামো আছে তাতে এটা খুব সিগনিফিক্যান্ট ইলেকশন না, এটা কোনো ইলেকশন বলা যায় না। সিটি নির্বাচনগুলো পুরো সিটিকে আলোড়িত করে, সেজন্য বলছি এটা খুব সহজ নির্বাচন না। এটা 5টা নির্বাচনের সমষ্টি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তবে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, কমিশন আমরা এখনও বসিনি, স্থানীয় সরকার কমিশন এখনও কিন্তু আমরা সভা সমিতি করিনি, কারণ আমাদের এটা এখনও পুরো সব কিছু ফাইনালাইজড হয়নি, মাত্র হলো কমিশনটা। তা আশা করি আমরা আগামীকালকে একটা বৈঠক করব। তখন আমরা এই বিষয়গুলো খুব ডিটেল আলাপ করবো না, তখন প্রথম ম্যানেজমেন্ট ইস্যুগুলো আলোচনা হবে। তা আমার ব্যক্তিগত মত, আমি দীর্ঘদিন ধরে তো এই কাজ করছি, দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছি যে আমাদের জাতীয় সরকার হচ্ছে সংসদীয় পদ্ধতির, কিন্তু কোনো না কোনোভাবে পাকিস্তান আমলের সময় ধরে ধারাবাহিকতায় এটা হয়ে গেছে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেম রাষ্ট্রপতি শাসিত সরকার আদলে গঠিত হয়। যখন নির্বাচন হয় তখন আমরা বলি যে চেয়ারম্যান নির্বাচন,
সিটি নির্বাচন, মেয়র নির্বাচন এরকম বলি। কারণটা হচ্ছে একটা পজিশনের উপরে এই সমস্ত আলোগুলো পড়ে গিয়ে, মেয়র অথবা চেয়ারম্যান, কাউন্সিলটা অ্যাকচুয়ালি কোনো সামনে আসে না। তাহলে এবং এর অসুবিধাটা হচ্ছে কাউন্সিলগুলো খুব নিষ্প্রভ থাকে, কাউন্সিলগুলো খুব ইনঅ্যাক্টিভ থাকে, এবং চেয়ারম্যান, মেয়র তারাই কিন্তু এককভাবে এই পরিষদগুলো ম্যানেজ করে। তো সেখানে এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এখন আমরা নিয়ে ধারণ করে যদি এটাকে পুনর্গঠিত করতে চাই, তাহলে এটাকে একটা কালেকটিভ পার্লামেন্টারি সিস্টেমে কনভার্ট করার সুযোগ আছে। আর পার্লামেন্টারি সিস্টেমে কনভার্ট করলে একটা সুবিধা হচ্ছে, এখন যে এতগুলো নির্বাচন হয় সেই এতগুলো নির্বাচন করা লাগবে না। তখন কিন্তু শুধুমাত্র মানুষ একটা ভোট দিবে কাউন্সিলরকে অথবা মেম্বারকে। মেম্বার এবং কাউন্সিলররা গিয়ে তাদের চেয়ারম্যান বা এক্সিকিউটিভ তৈরি করবে। সেই হিসাবে যদি আমরা একীভূত কাঠামো তৈরি করতে পারি, একটা সময়টা বাঁচবে, আমাদের খরচও কমে আসবে। সময় বাঁচবে, খরচ বাঁচবে। আমি বলছি সেটা কীভাবে হবে, মনে করি ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো সবটাই ইলেকশন একসাথে একটা শিডিউলে করা সম্ভব। তখন কি হবে, যারা ইউনিয়ন আছে তারা 3টা ভোট দিতে পারবে, একটা তার কাউন্সিলরকে, ইউনিয়নের কাউন্সিলরকে, একটা উপজেলার কাউন্সিলরকে, একটা জেলার কাউন্সিলরকে। আর যারা সিটি কর্পোরেশনে আছেন বা পৌরসভায় আছেন, যারা পৌরসভায় আছেন তারাও 3টা ভোট দিবে, একটা তার পৌরসভার ওয়ার্ডে, একটা উপজেলা পরিষদের ওয়ার্ডে, আর একটা দিবে জেলা পরিষদের ওয়ার্ডে। আর যারা সিটি কর্পোরেশনে আছেন তারা দিবে 2টা ভোট, কারণ সিটি কর্পোরেশনের কোনো উপজেলা নেই। তারা দিবে তার নিজস্ব কাউন্সিলরকে এবং জেলা পরিষদের কাউন্সিলরকে। এখন যেটা হয়েছে, জেলা পরিষদের কোনো কাউন্সিলরকে জনগণ ভোট দিতে হয় না, তারা নিজেরা হন। আর উপজেলা পরিষদে কোনো নেই, কোনো ওয়ার্ডই নেই, শুধু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। তাহলে এই যে সিস্টেমগুলোর মধ্যে একটা অসঙ্গতি সর্বক্ষেত্রে, এটাকে সঙ্গতিপূর্ণ করা সম্ভব। এটা মডেলটা ইউরোপিয়ান মডেলে নাই বা গেলাম, আমাদের পাশের দেশ ভারতের যে কলকাতা যদি দেখি সিটি কর্পোরেশন, তাহলে কিন্তু এরকম মডেলেই তারা তাদের নির্বাচন হয়। তাহলে সেই জিনিসটা যদি আমাদের কমিশন সবাই আলাপ করে ভালো মন্দ খুঁটিনাটি দেখে একটা রিকমেন্ড করে, তাহলে আমরা একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ অ্যাক্টের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানকে অ্যাকোমোডেট করে আলাদা আলাদা বিধিবিধান করে কিন্তু আমরা এটা ম্যানেজ করতে পারি। তাহলে কিন্তু নির্বাচনে সময় কম লাগে। যেমন ধরেন একটা ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন করতে গেলে যে শিডিউলটা দিবেন আপনি, তা মিলিয়ে প্রায় 45 দিন লাগতে পারে এক একটা নির্বাচনে, অথবা জেলা পরিষদে কমও লাগতে পারে এখনকার সিস্টেমে, কিন্তু বাকিগুলোতে এরকম সময় লাগবে। তাহলে অনেক সময়ের প্রয়োজন। এটা এখন একটা শিডিউলে হলে একটা 45 দিনের শিডিউলে কাজ হবে। আচ্ছা, আমি একটা হিসাব নিয়ে দেখলাম ইলেকশন কমিশন থেকে, যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো যে অতীতে হয়েছে 1 বছরের, লাস্ট 5 ইয়ার্সের, এতে খরচ হয়ে যায় 23,000 কোটি টাকা, 23,000 লক্ষ কোটি টাকা, 2300 স্যার 23 লাখ কোটি টাকা, 23 লাখ কোটি টাকা, 23 লাখ কোটি টাকা খরচ হয়েছে। তাহলে 23 লাখ কোটি টাকার জায়গায় আমরা 600-700 কোটি টাকা খরচ করে সবগুলো ইলেকশন করতে পারবো। লোক নিয়োগ 3 গুণ খরচ কমে আনা সম্ভব। লোকবল নিয়োগ করা হয়েছে প্রায় 19 লাখ, সময় গেছে প্রায় 225 দিন। তাহলে এইগুলো কমে আসবে। তারপর আরও প্রশ্ন আছে, আমাদের কি এতগুলো টিয়ার কি দরকার আছে? যদি সবাই একমত হয়, আমরা কিন্তু এক টিয়ারও কমাই ফেলতে পারি। হ্যাঁ, কাজ দিতে হলো, এত টিয়ারের প্রয়োজন নেই। আর ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক বেড়ে গেছে। ইউনিয়নগুলো যেটা ট্রেডিশনাল ইউনিয়ন ছিল, সেটা যদি একটা ফর্মুলাতে আসতে পারি যে কত ভোটার, কত জনসংখ্যার জন্য একটা মেম্বার হবে, একটা ওয়ার্ড হবে, সেটা যদি আমরা ওইভাবে সংখ্যা ঠিক করতে পারি, একটা ফর্মুলা ঠিক করতে পারি, ধরেন সাপোজ 300 ভোটার 500 জনসংখ্যা, বা 500-এর অধিক জনসংখ্যা 300 ভোটার, তাহলে একটা যদি ওয়ার্ড হয়, এরকমভাবে আমি আবার ইউনিয়নকে ভাগ করা লাগবে না, ওয়ার্ড সংখ্যা বাড়বে, ইউনিয়নেই থাকবে, বড় ইউনিয়ন ছোট ইউনিয়ন হবে, অসুবিধা নেই। আচ্ছা, তারপর আবার যখন আপনি উপজেলার মধ্যে 2-3 কিলোমিটার গ্রাম অঞ্চলে একটা পৌরসভা করেছেন, যার কোনো কোনো সেবা নাই, পৌর সেবা বলতে কিছু নাই, এবং একটা ইউনিয়নের বড় বাজারটাকে কেটে আমি একটা পৌরসভা করে ফেলেছেন, এই পৌরসভাটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ভাইবল না। হ্যাঁ, এটা রাজনৈতিক কারণে করা হয়েছে। এই জাতীয় পৌরসভাগুলোকে ডিমিউনিসিপ্যালাইজেশন করবেন কিনা, এটাও একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। এই কাজগুলো উপজেলা ইউনিয়নে ভাগ করে দিবেন আপনি, মিউনিসিপ্যাল ফাংশন বন্ধ থাকবে না, মানুষের সেবা বন্ধ থাকবে না, কিন্তু অহেতুক একটা ব্যয় বাড়ানোর দরকারটা কী, এবং অনেক পৌরসভা তার কর্মকর্তাদের বেতন দিতে পারছে না। জি, হ্যাঁ, তাহলে এগুলো আমরা, মানুষের চাকরি যাবে না, তাদের আপনার চাকরিগুলোকে রিডিস্ট্রিবিউশন করে দেন। হ্যাঁ, তাহলে কিন্তু এটা হয়। তো এইগুলো অনেকগুলো জিনিস আছে আলোচনার, এগুলো করতে হবে। যেমন ধরুন আমাদের এখন
যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন বাদ দেন, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ, এগুলোর অনেকগুলো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা কিন্তু এলাকায় থাকেন না। এটা খুব অপ্রিয় কথা, শুনতে খারাপ লাগবে যারা এগুলো আছেন তারা, এটাই বাস্তবতা। হ্যাঁ, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ উনি থাকেন কিন্তু বড় শহরে, ঢাকা শহরে থাকেন না। তাহলে এই চাকরিটা, এই কাজটা যিনি নির্বাচন করে দায়িত্ব নিয়েছেন জনসেবার, এই কাজটাকে ফুল টাইম না পার্ট টাইম, এই কাজটা ফুল টাইম কি পার্ট টাইম এটা কোনো আইনের মধ্যে বিধান নেই। কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছে ইউনিয়ন পরিষদ নিয়ে, যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে 10টা 5টা অফিস করতে হবে। এটাও আবার একটা ভ্রান্তি। তারা 10টা 5টা অফিস করার লোক না, তারা রাত্রেও অফিস করে, শুক্রবারও অফিস করে, তারা সরকারি কর্মচারী না। কিন্তু আপনি দায়িত্বটা তার ফুল টাইম না পার্ট টাইম সেটা ঠিক করেন এবং তারা ফুল টাইমের মতো করে স্যালারি দেন, ওইভাবে তাকে তখন বাধ্য করা যাবে। সেখানে আবার একটা খরচ বাজেটের বিষয় না, আপনি যারা মেম্বার, সাধারণ মেম্বার যারা, সাধারণ মেম্বারের পট্ট মুক্ত হয়ে যাবে। আপনি যদি একটা চাকরিও করেন, ব্যবসা করেন, আপনি মেম্বার হতে পারবেন, এখানে বাধা দেওয়ার কিছু নাই। কারণ মেম্বাররা মিটিংয়ে যাবে, শুধু একটা মাসে 2 মাসে 3 মাসে মিটিং হবে, মিটিংয়ে যাবেন, মিটিংয়ে অ্যালাউন্স পাবেন, তাকে ফুল টাইম বেতন দেওয়ার কিছু নাই। এটা ফুল টাইম জব না, তাই না? তো এরকম অনেকগুলো জিনিস কিন্তু আমরা বহুদিন ধরে এগুলো নিয়ে কথা বলি নাই, একজন একদিকে নিয়ে চলে গেছি। সেজন্য একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আপনারা তো এখন সংলাপ করছেন, অংশীজনদের সাথে বসতে শুরু করেছেন। লোকাল গভর্নমেন্টের সংলাপ কিন্তু আমরা শুরু করিনি এখন, আজকে তো বোধহয় প্রথম আপনাদের ইলেকশন না, এটা আমাদের লোকাল গভর্নমেন্ট কমিশনের সংলাপ না, এটা হচ্ছে ইলেকশন রিফর্ম কমিটির সংলাপ। ওখানে যেহেতু ইলেকশন রিফর্ম কমিটির সংলাপ, ওখানে স্থানীয় নির্বাচনের একটা প্রসঙ্গ, সেই জন্য ওখানেও কিন্তু এই প্রসঙ্গটা এসে গেছে, এটা প্রসঙ্গক্রমে। এখন একটা মজার বিষয় হচ্ছে, এখানে আলাদা কমিশন কাজ করছেন, কিন্তু কমিশনগুলোর কাজের ওভারল্যাপ আছে। কিন্তু সংবিধান কমিশন যে কাজটা করছেন, সেই কাজের সাথে লোকাল গভর্নমেন্টের সেই কাজের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির কাজের কিন্তু সম্পর্ক আছে। কারণ সংবিধান ঠিক না হলে আমি এগুলো করতে পারবো না। আবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে লোকাল গভর্নমেন্ট কমিশনের কাজের সম্পর্ক আছে। এবং আমরা যেভাবে চিন্তা করছি, একই রকমভাবে ওই কমিশনের চেয়ারম্যানেরও একটা চিন্তা আছে। উনি কিন্তু চিন্তাটা আমার সাথে শেয়ার করেছেন। তাতে মনে হচ্ছে আমরা মোটামুটি কাছাকাছি আছি সবাই। একটা জাতীয়ভাবে কতগুলো সিস্টেম ডেভেলপমেন্টে সবগুলো কমিশনে মোটামুটি মতামত কাছাকাছি আছি আমরা। সেটা জাতির জন্য ভালো, তাহলে কনসেনসাসটা ওখান থেকেও একটা পেয়ে যাবে। নিশ্চয়ই একটা বড় কাঠামোগত পরিবর্তনের কথা আসলে আলোচনায় আসছে। স্যার, আমরা স্থানীয় সরকার নির্বাচনে এই যে পার্লামেন্টারি সিস্টেমের কথা ভাবছে কমিশন, এই সিস্টেমের কথা আমি বলছি, যে এই যে অর্থাৎ সিস্টেমের কথা, পার্লামেন্টারি সিস্টেমটার যে অ্যাপ্লিকেশনের কথা ভাবা হচ্ছে, এই সিস্টেমটা আসলে কি হবে, এটার সুফল এবং এটার ইম্প্যাক্টটা কি, এটা নিয়ে যদি একটু স্যার। হ্যাঁ, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা কেন যাব, এটা একটা সিস্টেম আছে, চেয়ারম্যান সাহেবের কাছে সবাই যাই আমরা, চেয়ারম্যান সাহেব সব কিছু করেন, তাহলে এটাকে আবার চেঞ্জ করার প্রশ্ন আসবে কেন? সেটা হচ্ছে এখন যদি আপনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা পৌরসভা, সিটি কর্পোরেশন ইভেন দেখে থাকেন, তাহলে দেখবেন রিয়েল সেন্সে কাউন্সিলর এবং মেম্বারদের কোনো ভূমিকা থাকছে না, তারা সাক্ষী গোপাল। সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো দ্বিমত করতে পারে। করুক, দ্বিমত করলে করবেন না তারা। আমরা আমাদের চিন্তাটাই বলবো, আমাদের চিন্তাটা যে সর্বশেষ চিন্তা, এটা আমরা বলবো না। আমরা বিশেষায়িত ব্যবস্থার লোক হিসেবে আমরা আমাদের চিন্তাটা বলবো, এটা রাজনৈতিক দলের লোকরাই সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ইন্টারনাল প্লুরালিজম আসবে। এখন মনে করেন চেয়ারম্যান সাহেব যা ভাবেন তাই সব কিছু হয়, তাহলে মেম্বার মধ্যে তো বিভিন্ন মতের দলের লোক থাকবে, নিশ্চয়ই তাদের একটা মত থাকবে না, সেই মতটা এখন প্রকাশ হচ্ছে না। সুতরাং আমাদের পরিষদগুলো খুব একটা নিষ্ক্রিয়, নিষ্প্রভ। এইটাকে একটা ভাইব্রেন্ট, সেখানে থাকে না, প্রাণবন্ত ভাইব্রেন্ট একটা পরিষদ করতে গেলে আপনি উপযুক্ত লোক লাগবে। এখন কাউন্সিলগুলোর যে অবস্থা, পরিষদগুলোর যে অবস্থা, তাতে কিন্তু খুব উপযুক্ত লোক মেম্বার হতে আগে যে হয় না। কেন হবে? তার কি ক্ষমতা, কি কাজ? সেজন্য উপযুক্ত মানুষ, এলাকার বেস্ট লোকটা কিন্তু ওই কাউন্সিলর হওয়ার জন্য আসা উচিত। তখন তো ডেলিভারেশন ডিসকাশনস হবে, ডিবেট হবে, এর ভিত্তিতে সিদ্ধান্ত হবে এবং পরিষদটাও ট্রান্সপারেন্ট হবে। এখন যে স্থায়ী কমিটিগুলো আছে, সেই স্থায়ী কমিটিগুলো কিন্তু সঠিকভাবে কাজ করছে না, আর মহিলাদের যে প্রতিনিধিত্ব সিস্টেম যা আছে, সেটাও সঠিকভাবে কাজ করছে না। মহিলারা কিন্তু একটা ওয়ার্ড পাচ্ছেন না। 9টা ওয়ার্ড ইউনিয়ন পরিষদের, 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার আছেন, একজন মহিলা আছেন, ওনাকে বলছে তোমার 3 ওয়ার্ড। তো 3 ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ডে কিন্তু উনি পা ফেলার জায়গা নেই, কারণ এখানে তো একজন মেম্বার আছেন। তাহলে এখানেও একটা সিস্টেম আছে যে আমরা ওয়ার্ড রিজার্ভ করব, সদস্য পদ না,
ওয়ার্ড রিজার্ভ করতে হবে। 1 নম্বর থেকে 9 নম্বর যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে 1, 3, 9 একবার যদি রিজার্ভ হয় আরেকবার গিয়ে এটা মুক্ত হয়ে যাবে, তখন 2, 4, 6 হবে আরেকবার হবে ধরেন 4, 8, 10, তাহলে 3বারে কিন্তু কমপ্লিট হবে সাইকেলটা। এরকম একটা রোটেটরি সিস্টেম আনতে হবে উপজেলা ইউনিয়ন পরিষদ, এবং ঠিক একই রকমভাবে যদি অন্য পরিষদগুলো পার্লামেন্টারি সিস্টেমে হয় ওখানেও কিন্তু এরকম রোটেটরি সিস্টেম আসবে, যেমন যেটা ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত আছে। এটা হ্যাঁ, একটা মহিলা যদি একবার একটা ওয়ার্ড থেকে নির্বাচিত হন, উনি সেকেন্ড ইলেকশনে কিন্তু ওই ওয়ার্ডটা ফ্রি পাবেন না, ওনাকে কিন্তু তখন ডাইরেক্ট কন্টেস্ট করতে হবে অন্যদের সাথে, কিন্তু 2 নম্বর ওয়ার্ডটা তখন ফ্রি রিজার্ভ থাকবে। তা আমরা কি ওই জাতীয় সিস্টেমে যেতে চাচ্ছি, মানে ইচ্ছা আছে, আর চিন্তা আছে। তা আমরা এগুলো প্রস্তাব করতে পারি, এটা আপ টু দি গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিস তারা গ্রহণ করার, এটাতে একটা গভর্নেন্স প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি হবে, মানে অংশগ্রহণমূলক মতের ভিন্ন মত উঠে আসা। এটা খরচও কমবে, কারণ আপনি হয়তো 3 জন বেশি বাড়তি কেন দেবো, আমি ওয়ার্ড রিজার্ভ করবো না, ওয়ার্ড রিজার্ভ হবে। আর ভারতে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু সব মেম্বার বেতন পায় না, বেতন দিতে হয় কাকে, যারা এক্সিকিউটিভ, যেমন প্রধান আবার 2 জন বা 3 জন লোক সিলেক্ট করেন, তারা ফুল টাইম অফিস করতে হয়, ফুল টাইম অফিসের জন্য তারা একটা বেতন পান, কিন্তু যে শুধু মিটিং আসা যে অ্যালাউন্স পাবেন। জি স্যার, আমরা কমিটির লোক অ্যালাউন্স পাবেন। জি, আমরা আরও কথা বলবো আমাদের বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় যে নতুন কাঠামো এবং যুগোপযোগী যে পরিবর্তনগুলো আসলে প্রয়োজন, সেই প্রয়োজন থেকে আপনারা যে কমিশন প্রস্তাবগুলো করছেন, চিন্তা করছেন, সেই চিন্তা নিয়ে আরও কথা বলবো। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স আজকে আমাদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন তোফায়েল আহমেদ, চেয়ারম্যান স্থানীয় সরকার সংস্কার কমিশন, একই সঙ্গে সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা বিরতির আগে মোটা দাগে স্থানীয় সরকার নির্বাচনের সিস্টেম নিয়ে আপনি বলছিলেন যে সেই সিস্টেমটা আসলে কেমন হওয়া উচিত, সেটির গুণগত পরিবর্তন কী হওয়া উচিত। আমরা যদি একটু অর্থায়নের দিকে আসি স্যার, আমরা যেটির অর্থায়নটা কীভাবে হবে, একই সঙ্গে আমরা দেখেছি যে কখনোই স্থানীয় সরকার নির্বাচন অথবা মোটা দাগে নির্বাচন আমরা বারবারই দেখেছি প্রশ্নবিদ্ধ হতে, বিশেষ করে ক্ষমতার সেখানে বিকেন্দ্রীকরণ হয় না। একজন চেয়ারম্যান তিনি যা বলেন সেটি মেম্বারকে বাধ্য হয়ে মানতে হয়, একজন উপজেলা চেয়ারম্যান যা বলছেন সেটি গোটা উপজেলাকে বাধ্য হয়ে মানতে হয়। এই যে পরিবেশ, সেইটা থেকে কি আমরা নতুন করে আসলে বের হয়ে আসবার একটা সুযোগ সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে কিনা? সেটাই তো সবার আকাঙ্ক্ষা। কারণ হচ্ছে স্থানীয় সরকার মানে কিন্তু একজনের শাসন না, রুল অফ ওয়ান সিঙ্গেল পার্সন না, এটা একটা কালেকটিভ শাসন। সেই জন্যই তো কাউন্সিল, সেই জন্যই তো পরিষদ। কিন্তু পরিষদটা তো ফাংশনাল করতে পারিনি আমরা। কেন পারিনি? কারণ আমার সিস্টেমটা এমন যে পরিষদে যারা আসছেন তারা কিন্তু ঠিক কাউন্সিলরের রোল প্লে করার জন্য আসেননি, তারা আসছেন কিছু একটা আমার এলাকার জন্য, কিছু একটা টাকা নিয়ে যাব, টাকা খরচ করবো, টাকা শুরুতে এক্সিকিউটিভ। আমাদের কোথাও কিন্তু এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের যে পার্থক্য সেটা আমরা বুঝতে চাই না। যেমন এমপিরা বুঝতে চান না যে আমি লেজিসলেটর, আমি আইন প্রণেতা, আমি কিন্তু নির্বাহী বিভাগের দায়িত্বে না, কিন্তু না, উনি নির্বাহীর কাজ করতে চান। ঠিক একই রকমভাবে মেম্বারদেরও, কাউন্সিলরদেরও রোলটা মূলত এই লোকাল লেভেলের লেজিসলেটিভ রোল, কিন্তু ওখানেও একটা এক্সিকিউটিভ থাকতে হবে। এটা কি চেয়ারম্যানের আদলে থাকবে নাকি নির্বাহী সদস্যের আদলে থাকবে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমরা সবাই নির্বাহী হতে চাচ্ছি, সবাই চৌকিদার হতে চায়, কিন্তু লেজিসলেটর হতে চায় না। এখন সেই ক্ষেত্রে এখন যদি এই সিস্টেমটা, পার্লামেন্টারি সিস্টেমটা লোকাল গভর্নমেন্টে আসে, তাহলে সারা দেশে পার্লামেন্টারি সিস্টেমের একটা কালচার ডেভেলপ করবে। এখন একজন চেয়ারম্যানে দাঁড়ান, একজন না, একটা চেয়ারম্যান পজিশন, একটা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করেন, 5 জন থেকে একজন নির্বাচিত হন, 4 জন হারিয়ে যান। কিন্তু এখন এই সিস্টেমটা আসলে যারা চেয়ারম্যান হতে প্রত্যাশী তাদের সবাইকে সদস্য হওয়া লাগবে, আগে মেম্বার হওয়া লাগবে, তাহলে এই লোকগুলো পালিয়ে যেতে পারবে না। তখন পরিষদটা ভাইব্রেন্ট হবে, এখন পরিবেশটা প্রাণবন্ত হবে। এখন পরিষদটা প্রাণবন্ত না, পরিষদে কিন্তু কোনো ডিসকাশন হয় না, যা চেয়ারম্যান সাহেব করেন সেটাই হয়, এবং ইউএনও সাহেব, চেয়ারম্যান সাহেব বা কয়েকজন এরকম সাহেবরা মিলেই যা যা করার তা করেন। এই জিনিসটার পরিবর্তন আশা করছি আমরা। আচ্ছা, তারপরে যেটা আপনি বললেন অর্থায়ন, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। অর্থায়ন নিয়ে কিন্তু আমরা খুব একটা ভাবি না। যখন যারা সরকারে থাকেন তারা বলেন যে বিকেন্দ্রীকরণ করা হয়েছে ক্ষমতা, এখন তারা দায়িত্ব পালন করবেন, তারা নিজের অর্থে চলবেন। স্থানীয় সরকার নিজের অর্থে চলার মতো অবস্থা স্থানীয় সরকারের নাই, ক্যাপাসিটি। অত সিটি কর্পোরেশনের আছে, এটা ইভেন বেশিরভাগ পৌরসভারও নাই। আচ্ছা, উপজেলা পরিষদের তো নিজস্ব কোনো কর আহরণের কোনো ক্ষমতা নাই, তারা কিন্তু শুধু ম্যানেজমেন্টটা করে হল অফিসেসগুলোর।
সেজন্য এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনা করতে হবে। এখন অর্থায়ন সিস্টেমটা কী হয়, একটা হচ্ছে নিজস্ব ট্যাক্স কর আদায় করা রাজস্ব, দ্বিতীয় হচ্ছে সরকারের গ্র্যান্ট আসে সেটা, তৃতীয় হচ্ছে প্রজেক্টের মানি, বিভিন্ন প্রজেক্ট থেকে টাকা আসে বা বিভিন্ন সেবার জন্য টাকা যায় সেটা। তো এইখানে প্রশ্ন হচ্ছে যে লোকাল গভর্নমেন্টকে যে ট্যাক্সের খাতগুলো দেওয়া হয়েছে সেই খাতগুলো কিন্তু রিয়েল অর্থে কিন্তু ট্যাক্সেবল না, ভালো ট্যাক্স ওখান থেকে আসবে না। কারণ আমাদের যে লুক্রেটিভ যে রাজস্বের খাত এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। আচ্ছা, যেমন ধরেন আমি এক্সাম্পল বলি আপনাকে, মনে করেন আমি একটা গ্রামে বসবাস করি বা একটা শহরতলি, হাইওয়ের পাশে একটা গ্রাম আসি, ওখানে একটা ইউনিয়ন পরিষদ। তো এই গ্রাম বিদ্যুতায়িত হয়েছে, বিদ্যুতের খুঁটি তার সবাই উপর দিয়ে গেছে, আমার বাড়ির উপর দিয়ে গেছে, আপনার রাস্তার উপর দিয়ে গেছে। এই বিদ্যুতের সবাই বিল দিচ্ছি না আমরা? জি। বিলটা সেন্ট্রালি বিদ্যুৎ বিভাগে চলে যাচ্ছে না? তাহলে এইখানে আমার এলাকার যে লোকজন বিদ্যুতের বিল দিল, এখানে আমার ট্যাক্সের শেয়ার কোথায়? এই বিলে তো আমার একটা শেয়ার থাকার কথা। আপনার গ্রামের সব লোক মোবাইল ফোন ইউজ করছে, মোবাইল ফোনের রেভিনিউ দিচ্ছে, সেই মোবাইল ফোনের রেভিনিউর একটা অংশ কি তার প্রাপ্য হয় না? এরকম করে আমি আপনাকে বহু খাত দেখাতে পারবো। যেমন রাস্তা দিয়ে গাড়ি চলছে, রাস্তা দিয়ে আপনি ট্যাক্স ধার্য করেছেন ভেহিকেলের উপরে, সেই ট্যাক্সের একটা অংশকে রাস্তাটা আমার উপর দিয়ে গেছে, যেহেতু আমার প্রাপ্য হয় না। হ্যাঁ, সেই জন্যে কর রাজস্ব শুধু যেটা আদায় করছে সেটা দিয়ে তারা চলতে হবে, এটা কোনো কথা নাই। সরকার যে রাজস্ব আদায় হচ্ছে সেই রাজস্ব তার শেয়ার আছে। সেজন্য একটা ফর্মুলা বের করতে হবে, এই যে টোটাল সরকারের যে রাজস্ব আয় তার কত শতাংশ লোকাল গভর্নমেন্টগুলো পাবে। এটা ওয়ান্স ফর অল বা প্রত্যেক 5 বছর পর পর বা 3 বছর পর পর একটা নির্ধারণ করতে হবে, এটা চেঞ্জ হবে বারবার। সেজন্য হয়তো স্থানীয় সরকার একটা কমিশন দরকার আছে, তারা এটা ক্যালকুলেট করে গভর্নমেন্টকে পরামর্শ দিবেন, সে অনুযায়ী গভর্নমেন্টের বাজেট বরাদ্দ হবে। তাহলে ট্যাক্স খাতের এখন যেভাবে আমরা চিন্তা করি যে তুমি ট্যাক্স আদায় করে তুমি সেই ট্যাক্স দিয়ে তুমি উন্নয়ন করবা, সেটা দিয়ে তার বেতনে হয় না। অনেক ইউনিয়নের 1% ট্যাক্স লোকালের জমির খাজনার 1% দেওয়া হয় এখন, জমির ল্যান্ড ট্রান্সফারের 1% দেওয়া হয়, খাজনাটা দেওয়া হয় না এখনও। এই ট্রান্সফারের এক অংশ এটা কিন্তু অনেক বড় হয়, কিন্তু কোনো ইউনিয়নে বেশি পায়, কোনো ইউনিয়নে নাই এটা। স্যার, এখন কি এই যে আপনারা যে পার্লামেন্টারি সিস্টেমের কথা বলছেন, সংসদীয় সিস্টেম, এটি হলে আমরা এর আগে সরকারকে দেখেছি দলীয় প্রতীকে নির্বাচন করা, না সেটা আরেকটা ইস্যু। জি, দলীয় প্রতীকে নির্বাচন আমরা চাই না। বেশিরভাগ দেশের মানুষ চায় না এটা, চায় যে নির্দলীয় থাকুক, তারপরও দল লোক দিবে, দলের লোকেই করবে, এটা ঠিক আছে। কিন্তু প্রতীক দিয়ে নির্বাচনটা সাধারণ মানুষ চাচ্ছে না। হ্যাঁ, সেটা একটা এক ধরনের সেটেল ফ্যাক্ট। এটা যদি কোনোদিন হবে, অনেক দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশও আছে, কিন্তু খুব একটা সুফল বয়ে আনেনি এটা। সেই জন্য আমরাও চাই না যে এটা দলীয়ভাবে ইলেকশনটা হোক। আমি ফাইন্যান্সের কথা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আলোচনা হয় না। বলা হয় যে না, তুমি তোমার লোকাল গভর্নমেন্ট, তুমি তোমার টাকায় চলবা, ওর টাকাও কোথায় পাবে? কারণ আপনি ট্যাক্সের টাকা তো সব নিয়ে যাচ্ছেন আপনি। তাহলে ওখান থেকে ট্যাক্স, এটা হবে গ্র্যান্ট না। আমরা যখন বলি দেখুন অনুদান দিচ্ছে লোকাল গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট, না অনুদান না, এটা হবে ট্যাক্স শেয়ারিং। আপনার সাথে আমার ট্যাক্স শেয়ারিং হবে, ট্যাক্স আমিও দিচ্ছি, আমার জন্য তো আপনি খরচ করবেন, সুতরাং কিছু খরচ আমাকে দেন ডিসেন্ট্রালাইজ করে, এখানে কি কত পরিমাণ দিবেন। এখন বাজেট যদি হয় 5 লক্ষ কোটি টাকার, 5 লক্ষ কোটি টাকা থেকে হয়, ধরেন আমি জাস্ট আলোচনার খাতিরে বলছি, 15% আপনি দিবেন টোটাল রেভিনিউর, তাহলে কিন্তু এটা অনেক টাকা হয়ে যাবে। এখন কাছে অনেক বেশি হবে, এখন 1%ও দিচ্ছেন না। হ্যাঁ, তাহলে এখানে বিরাট ধরনের একটা পরিবর্তন, এইটা একটা ফাইন্যান্সিং পলিসি হতে পারে। তবে হ্যাঁ, টাকাটা যে দেবো, টাকাটা যে আপনি খরচ করছেন সঠিকভাবে, এটার একটা রিপোর্টটা দিতে হবে, রিপোর্ট না শুধু, এটার একটা ডিটেইল ফর্মুলা দিতে হবে আপনার। আপনি এই উন্নয়নে কীভাবে খরচ করবেন, কোথায় খরচ করছেন, এটার কিন্তু কোয়ার্টারলি মনিটরিং করতে হবে নিশ্চয়ই, এই সিস্টেমগুলো আসতে হবে। তারপর আসেন যে লোকাল গভর্নমেন্টে কোনো কর্মচারী নেই, ক্রেডিবল কোনো কর্মকর্তা নাই, লোকাল গভর্নমেন্ট সার্ভিস করবেন কিনা একটা, যারা লোকাল গভর্নমেন্টের জন্য নিয়োজিত হবে, একটা রিক্রুটমেন্ট সিস্টেম পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োজিত হন, তারা ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত তাদের মোবিলিটি থাকবে, এর মধ্যে তারা মুভ করতে পারবে। আর একটা পর্যায়ের পরে তারা হয়তো আবার সেন্ট্রাল সার্ভিসে যেতে পারবে। এরকম একটা সিস্টেম করলে তাহলে এখানে আপনি কোয়ালিফাইড লোক পাবেন। যেমন এখানে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, অ্যাকাউন্টেন্ট দরকার, অ্যাডমিনিস্ট্রেটর দরকার, তাহলে এগুলো কোথেকে আসবে? আপনি খালি সবসময় ডেপুটেশন আনবেন, ডেপুটেশন আনলে তার তো কোনো কমিটমেন্ট থাকে না। যে লোকটা এই সার্ভিসে অভ্যস্ত হয়ে গেছে, একটা আইন, লোকাল গভর্নমেন্ট আইনের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, লোকাল গভর্নমেন্ট ট্যাক্সেশন অভ্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু এটা ভালো ম্যানেজ করতে পারবে। সেজন্য একটা সার্ভিস কাঠামো করবেন কিনা, এগুলো একটা বিবেচনার বিষয় আছে।
এরকম আরও অনেকগুলো বিষয় আছে। প্রশিক্ষণ, স্থানীয় সরকার নেতৃবৃন্দের জন্য কিন্তু সত্যিকার একটা প্রশিক্ষণ নেই। জি। হ্যাঁ, এই প্রশিক্ষণ সিস্টেমটার একটা করতে হবে, জি। যে গবেষণাগুলো করা রেগুলার এটা সিস্টেমের জন্য, এগুলোর একটা ব্যবস্থা আনতে হবে। স্যার, অনেক সময় উপযোগী সিদ্ধান্তের এবং সংস্কারের আপনারা প্রস্তাব আসলে করছেন, আমারও নিজেরও জেনে অনেক এরকম ভালো চিন্তা লাগলো। করছি আমরা এখন সবাই মিলে জি, করবো হবে এটা সম্মিলিত কারণ হলে যারা সেটা নিশ্চয়ই কমিশনে একটা আধুনিক কাঠামো দাঁড়াবে। হ্যাঁ, স্যার, তারা আমরা এগুলো নিয়ে আগে গবেষণা করেছেন কেউ কেউ। আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে। আজকে জাতীয় নির্বাচনের আগেই অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন চাই সংস্কার কমিশন, এরকম একটা গণমাধ্যমে আপনাদের বরাদ দিয়ে এসছে, যেটিতে আপনি কথা বলেছেন আজকে জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে। এটা ভালো হবে যদি হয়, জি। যদি করা সম্ভব হয়, করা সম্ভব হলে। এটা সহায়ক হবে। আমার এটা নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন আছে। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি, বিরতি থেকে ফিরে এসে আরো কথা বলবো। ঠিক আছে। দর্শক, আরও একবার স্বাগত জেরুসালেম ইনসাইড পলিটিক্সে। আজকে আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলছি। মুখোমুখি রয়েছেন তোফায়েল আহমেদ, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, একই সঙ্গে চেয়ারম্যান স্থানীয় সরকার সংস্কার কমিশন। আরও একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, একটু আপনার মতামত জানতে চাইবো, অথবা সংস্কার কমিশনের মতামত, যেটি আসলে আজকে গণমাধ্যম রিপোর্ট করেছে, যদিও আপনাদের বরাদ দিয়ে, কিন্তু সেটিতে আসলে আপনারা মনে করেন কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আসলে সংসদ নির্বাচনের আগেই করা উচিত? সিকোয়েন্সে লজিক্যালি সেটা হয়, চিন্তা হয়। রাজনৈতিক দলগুলোর হয়তো ভিন্ন মত আসতে পারে, আচ্ছা, দলগুলো ভিন্নমত কেন করবে এটা আমি জানি না, কিন্তু but করা উচিত না মনে করেন? সিকোয়েন্সিয়াল দেখলে হয়তো, যেহেতু নির্বাচন লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে, জি। অ্যাডমিনিস্ট্রেটর চলছে, ওখানে ইলেকশন তো করতে হবে। প্রশাসক দিয়ে হ্যাঁ। চলছে, জি। দেশে পার্লামেন্টে নেই, পার্লামেন্ট ইলেকশনও করতে হবে। তবে মানে লজিক্যালি যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা হয়, তাহলে কতগুলো সুবিধা আছে, সেটা আমি আগেও বলেছি। সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনও তার একটা টেস্ট হয়ে যাবে, যে ভোটার তালিকা থেকে শুরু করে তাদের যে নির্বাচন ব্যবস্থাপনার সক্ষমতা থেকে শুরু করে এবার ট্রায়াল হয়ে যাবে, একটা ড্রেস রিহার্সাল হয়ে যাবে। আর জাতীয় নির্বাচন যখন হবে, তখন যখন সব পরিষদগুলো যখন ইন প্লেস থাকবে, এটাও তাদের জন্য সহায়ক হবে নির্বাচনটাকে সুন্দরভাবে করা। সেই কারণে সিকোয়েন্সিয়ালি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে হওয়া ভালো হবে বলে আমার ধারণা। তবে অনেক কিছুর উপর সেটা নির্ভর করবে, প্রস্তুতি থেকে আরম্ভ করে। ইলেকশন কমিশন এখন সবেমাত্র শপথ নিয়েছেন, তারা হয়তো আসে বসবেন, এটা সাধারণ সিদ্ধান্তের ব্যাপার। সময়টা নির্ধারণ করা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ব্যবস্থাটা কীভাবে হবে সেটা ঠিক করা। নির্বাচন ব্যবস্থাই বলেন অথবা লোকাল গভর্নমেন্ট ব্যবস্থাই বলেন, সেটা করাই আমাদের কাজ। সময়টা ঠিক নির্ধারণ করা সেটা আমাদের কাজ না। স্যার, নির্বাচন কমিশন মনে করেন কিনা যে আমরা ইতিপূর্বে নির্বাচনের যে ইতিহাস, নির্বাচন কমিশন বারবারই ব্যর্থ হয়েছে, এই একটা প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার, সেটি নিয়ে যদি একটু বলতেন। নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ার তো অনেকগুলো কারণ আছে, এখন তো সেই কারণগুলো বিদ্যমান নাই। আচ্ছা। সেই কারণের একটা বড় কারণ হচ্ছে, আজকেও অনেক পত্রপত্রিকার হেডলাইন হয়েছে, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা। যে 4টা নির্বাচন হয়েছে 91 থেকে 2008-9 পর্যন্ত, এই নির্বাচনগুলো তো মোরলেস ঠিক আছে, তাহলে কেন এটা তুলনামূলক বিচার করলে? কিন্তু 1972-73 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে, সেগুলো নিয়ে অনেক তার অভিযোগ। কিন্তু এই 4টা নির্বাচন তো হয়েছে ভালো, তাহলে এটা তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে। এখন তত্ত্বাবধায়ক নাই, একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। সুতরাং এইখানে হয়তো ইনফ্লুয়েন্স করার প্রবণতাটা থাকবে না, সেই জন্য একটা বাধা দূরীভূত হয়ে গেছে। এখন হবে নির্বাচন কমিশনে যারা গেছেন তাদের দক্ষতা যোগ্যতা তার উপর নির্ভর করবে, কারণ আইন কাঠামোর সাপোর্টও কিন্তু ওনারা পাবেন। যে আইন কাঠামো আছে, সেই আইন কাঠামোটা যদি তারা পরিষ্কার করে, যেখানে যার দরকার সেটা প্রয়োগ করেন, তাহলে কিন্তু ভালো নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। আমাদের তো আসলে সময় কম, আর ছোট্ট করে শেষ একটা মন্তব্য নিতে চাই। আমরা দেখি যে স্থানীয় সরকার ব্যবস্থা একটা বড়, আপনারা অনেক অভিনব বিষয় তুলে আনছেন, সেখানে একটু নগর গ্রামের ব্যবধান কিন্তু আমরা দেখছি মানে কমে আসছে। সেক্ষেত্রে আমরা আরবান ভার্সাস রুরাল যদি তুলনা করি, সেখানে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যের কথা যদি বলি, শিক্ষার কথা বলি, সেই সেবাগুলোর জায়গায় একটা বড় বৈষম্য রয়ে গেছে। সেখানে নিয়ে আসলে কোনো ভাবনা আপনাদের? অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাবনা। কারণ হচ্ছে আরবানাইজেশন, এটা রিয়ালিটি। আরবানাইজেশন ইজ ইন দ্য এক্সপানশন, রুরালাইজেশন ইজ ইন দ্য কন্ট্রাকশন। গ্রাম সংকুচিত হচ্ছে আর সবাই আসলে শহুরে সুবিধা পাচ্ছেন, প্রসারিত হচ্ছে। তো সেই অবস্থার মধ্যে ট্রেডিশনালি গ্রাম শহরের পার্থক্য রেখে স্থানীয় সরকারকে বিন্যাস করা ঠিক হচ্ছে না। এখানে স্থানীয় গ্রাম এবং শহরের একটা কন্টিনিউয়াম, এটা বড় ধরনের ট্রানজিশন হচ্ছে। এটাকে মনে রেখেই কিন্তু আমাদেরকে এখন জিনিসগুলো সার্ভিসগুলো করতে হবে, ডিজাইন করতে হবে। যেমন ধরেন স্বাস্থ্যসেবা, গ্রামের জন্য এক ধরনের স্বাস্থ্যসেবা, শহরের জন্য এক ধরনের স্বাস্থ্যসেবা, গ্রামের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা,
শহরের জন্য একদম শিক্ষা ব্যবস্থা সেটা হবে না। শিক্ষা এবং স্বাস্থ্য এটা ইউনিভার্সাল ওয়েতে সবার জন্য সমানভাবে নিশ্চিত প্রযোজ্য করতে হবে। হবে, হ্যাঁ, জি। কিছু হ্যাজার্ডাস ট্রিটমেন্ট আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল এলাকার ইন্ডাস্ট্রিগুলোর Waste management থাকে। ইন্ডাস্ট্রির প্রকৃতির উপর নির্ভর করে ওই লেবারদের যারা কাজ করে তাদের এক ধরনের অসুস্থতা দেখা দেয়, সুতরাং সেটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু সাধারণভাবে গ্রাম শহরের ব্যবধান স্বাস্থ্য এবং শিক্ষায় যেন না থাকে। জি। অন্যান্য সেবার ক্ষেত্রে ঠিক কীরকম কৃষি সেবা, এটা শহরে লাগবে না কিন্তু গ্রামে লাগবে। জি। মৎস্য উৎপাদনের জন্য সেবা, সেটা ওই জায়গায় লাগবে। সুতরাং এইগুলো কিন্তু বিন্যাস করতে হবে নতুন। নিশ্চয়ই স্যার, আমাদের আসলে সময় শেষ। আপনার কাছে হয়তো অনেক কিছু আরো শুনবার ছিল, পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবার আপনাকে পাবো। আজকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ডক্টর তোফায়েল আহমেদ ছিলেন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন নিয়ে অনেক কথা বলছিলেন। আমরা আশা করব একটি সুষ্ঠু নির্বাচনের পথে, স্থানীয় সরকার নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকে জেড এস আর এম ইনসাইড পলিটিক্স শেষ করছি। সবাই ভালো থাকুন।